আমরা শুরু করতে যাচ্ছি বায়োলজি ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহন। এই অধ্যায়ের আমরা প্রথমেই যেটা সম্পর্কে পড়ব সেটা হলো উদ্ভিদ ও পানির সম্পর্ক। পানি আমাদের প্রাণীদের জীবনে যেরকম খুবই অপরিহার্য একটা জিনিস, ঠিক সেরকমই উদ্ভিদের জীবনেও খুবই অপরিহার্য একটা জিনিস। এখানে আমরা বইয়ের লাইন ওয়াইজ ভেঙে ভেঙে বুঝাবো এবং আমরা মূলত বইটাকেই প্রধান ফোকাস দিব। দিয়ে আমরা বইয়ের প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা লাইন কি বুঝিয়েছে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। আর এখানে দাগানো লাইন আছে। এই দাগানো লাইনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট লাইন, যেগুলো থেকে বেশিরভাগ সময় প্রশ্ন এসে থাকে। আমি দাগানো লাইনগুলোর ওপর জোর দিব। এছাড়াও দাগানো লাইন বাদেও যেগুলো পড়ানোর দরকার বা দাগানোর দরকার আমি সেগুলোও বলে দিব। আচ্ছা, আমরা শুরু করি। উদ্ভিদ ও পানির সম্পর্ক। পানি হলো জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের কোষের আমাদের কোষের সম্পূর্ণ অংশটাকেই বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম জীবদেহের ভৌত ভিত্তি। ভৌত ভিত্তি মানে কি? ভৌত ভিত্তি মানে হলো একদম বেসিক, যেটা ছাড়া একদম অচল। যে কোনো কিছুর ভৌত অবস্থা, ভৌত ভিত্তি মানে হলো একদম বেসিক কন্ডিশন। তো জীবদেহের বা উদ্ভিদ দেহ, যেটাই বলো, উদ্ভিদ প্রাণী দেহ যেটাই বলো, কোষের যে সমুদয় অংশটা সেটাকেই বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের শতকরা 90 ভাগই পানি। এই কারণেই পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। তার মানে কি? আমাদের দেহের মূল অংশ জুড়ে কি আছে? দেহটা কি? কোষ। অনেকগুলা কোষ মিলে দেহ তৈরি হয় এবং কোষের সম্পূর্ণ অংশটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। সেই প্রোটোপ্লাজমের 90% যদি পানি থাকে, তার মানে কি? জীবনটা নির্ভর করতেছে টোটালি পানির ওপর। এই কারণেই পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। পানির পরিমাণ যদি কমে যায় তাহলে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হয়ে মরেও যেতে পারে। তাছাড়া উদ্ভিদ দেহের যত বিপাকীয় বিক্রিয়া চলে, পানির অভাব হলে সেগুলো বন্ধ হয়ে যাবে। উদ্ভিদ দেহে পানির প্রয়োজনীয় দিকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কিছু পয়েন্ট আছে। এই পয়েন্টগুলা তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এই পয়েন্টগুলা বিশেষত খ মার্কসের জন্য ইম্পর্টেন্ট। প্রোটোপ্লাজম সজীব রাখতে পানির বিকল্প নেই। এটি সংকুচিত প্রোটোপ্লাজমযুক্ত কোষকে বাঁচাতে চাইলে দেরি না করে পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। অবশ্যই একটা কোষের যদি আহ, পানির ঘাটতি পড়ে তাহলে সেই কোষটা মরে যায় বা সেই কোষটা অন্য কোনো কাজ করতে সক্ষম হয় না। তখন দ্রুত পানির ব্যবস্থা করতে হবে। প্রশোধন ও সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চালু রাখতে পরিমাণ মতো পানি সরবরাহ নিশ্চিত করা দরকার। এজন্যই শুষ্ক মৌসুমে বড় বড় উদ্ভিদেও পানি সেচ দিতে হয়। আমরা এই যে গাছে জল দেই, তারপরে যখন কৃষি কাজ করা হয় তখন পানি সেচ দেওয়া হয়। শুষ্ক মৌসুমে যেগুলাতে অনেক রোদ থাকে, খরা পড়ে যায়, তখনও কিন্তু বড় বড় উদ্ভিদে পানি সেচের জন্য ব্যবস্থা করতে হয়। পানি একটি গুরুত্বপূর্ণ দ্রাবক। বিপাকীয় অনেক বিক্রিয়ায় পানির গুরুত্ব অপরিসীম। উদ্ভিদের দেহে যেরকম বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে, বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়া ঘটে, সেসব বিক্রিয়ায় পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদের কোষ বৃদ্ধি ও চলনে পানির ভূমিকা রয়েছে। তার মানে উদ্ভিদের যাবতীয় কাজ, উদ্ভিদের কোষটা বৃদ্ধি পাবে, চলনে বিপাকীয় কাজ হবে, সমস্ত কিছুতে পানির ভূমিকা আছে। এখন প্রশ্ন হলো, এই পানিটা উদ্ভিদ কি কি প্রক্রিয়ায় শোষণ করে থাকে? উদ্ভিদের 3টি প্রক্রিয়া সম্মিলিতভাবে শোষণ কাজ সম্পন্ন করে। প্রক্রিয়া 3টি হলো ইমবাইবিশন, ব্যাপন এবং অভিস্রবণ। এখন আমরা এই 3টি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানব। আচ্ছা, প্রথমে আসি ইমবাইবিশনে। ইমবাইবিশন প্রক্রিয়াটাকে কাকে বলে? আমাদের এখানে প্রত্যেকটা প্রক্রিয়ার সংজ্ঞা পড়তে হবে, তারপর তার সাথে কিছু উদাহরণ এবং কিছু বিশেষ লাইন আছে, সেগুলো আমরা পড়ব।
প্রথমে আসি ইমবাইবিশনের সংজ্ঞায়। এখানে কি বলছে, আমরা জানি কলয়েড জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ তরল পদার্থ শুষে নেয়। আচ্ছা, এখানে কলয়েড জাতীয় পদার্থ এগুলা কি জিনিস? কলয়েড জাতীয় পদার্থ বলতে এমন জিনিস বোঝায় যেগুলা পানি শোষণ করে। এক কথায় আমরা বলতে পারি যে জিনিসটা পানি শোষণ করে নিতে পারে সেটাই হলো কলয়েড জাতীয় পদার্থ। এবার কিছু উদাহরণ দেওয়া আছে। সেলুলোজ, স্টার্চ, জেলাটিন এগুলো হাইড্রোফিলিক বা পানি প্রিয় পদার্থ। এই পদার্থগুলাও এই যে হাইড্রোফিলিক বললো, হাইড্রোফিলিক অর্থ কি? হাইড্রোফিলিক অর্থ হলো যেগুলা পানি গ্রাহী মানে পানি গ্রহণ করে সেইগুলো। যেই প্রক্রিয়ায় পানিগ্রাহী পদার্থগুলা পানি শোষণ করে নেয় সেটাকে বলা হয় ইমবাইবিশন প্রক্রিয়া। এরপরে দেখো কি বলছে, এরা তরল পদার্থের সংস্পর্শে এলে তা শুষে নেয়, আবার তরল পদার্থের অভাবে সংকুচিত হয়ে যায়। কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম কলয়েডধর্মী হওয়ায় ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্থিত হয়ে যায়। আচ্ছা, এবার এই প্রক্রিয়াটাকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। ইমবাইবিশন প্রক্রিয়াটা তাহলে কি আমরা বুঝলাম? পানি গ্রাহী পদার্থ যেগুলাকে আমরা বলতেছি কলয়েড জাতীয় পদার্থ, বা এখানে কিছু উদাহরণ দেওয়া আছে হাইড্রোফিলিক পদার্থ, এই পদার্থগুলা কি করে? তরল পদার্থ শুষে নেয়। তো এই যে তরল পদার্থ শুষে নেওয়ার যে প্রক্রিয়াটা সেটাকেই বলা হচ্ছে ইমবাইবিশন প্রক্রিয়া। এবার আমাদের এখানে দেওয়া আছে কোষ প্রাচীর আর প্রোটোপ্লাজম কলয়েড ধর্মী হওয়ায় ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্থিত হয়। তার মানে উদ্ভিদ দেহে পানি শোষণের একটা প্রক্রিয়া হলো ইমবাইবিশন প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় কোষ প্রাচীর আর প্রোটোপ্লাজমের মাধ্যমে উদ্ভিদ দেহে পানি শোষিত হয়। এটা পানি শোষণের একটি অন্যতম প্রক্রিয়া। এরপরে আসি ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়া কি এটা তোমরা ইতোমধ্যে জানো, ক্লাস 7-8 থেকেই জানো ব্যাপন প্রক্রিয়া কি। ব্যাপন প্রক্রিয়ার একটা কমন উদাহরণ হলো পারফিউমের বোতল। আমরা যদি ঘরের এক কোণে পারফিউমের বোতলে স্প্রে করি, পারফিউম বের হয়ে সারা ঘর ভরে যাবে, তখন আমরা সারা ঘরে পারফিউমের গন্ধ পাবো। তো এখানে জিনিসটা কি হচ্ছে, একটা পদার্থ ছড়িয়ে পড়তেছে। এই যে ছড়িয়ে পড়তেছে এই প্রক্রিয়াটাই মূলত ব্যাপনের হচ্ছে বেসিক কথা। এটি একটি ভৌত প্রক্রিয়া। এই ভৌত প্রক্রিয়া মানেটা কি? ভৌত প্রক্রিয়া মানে হলো এখানে কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না, এখানে এটা জিনিসটা নর্মালি অটোমেটিক হয়ে যাচ্ছে। এবার আমরা ব্যাপন প্রক্রিয়ার সংজ্ঞা পড়ব। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন প্রক্রিয়া বলে। স্টুডেন্টরা এখানে যে ভুলটা করে, এই ব্যাপন প্রক্রিয়ার সংজ্ঞাটা তাদের মনে থাকে, ভুলটা করে এই জায়গায় যে বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের না কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের। তো এটা মনে রাখার সহজ উপায় কি, ওই পারফিউমের উদাহরণটা দিয়ে মনে মনে কল্পনা করবা যে পারফিউমের উদাহরণটাতে পারফিউমটা স্প্রে করলে পারফিউম বাইরে বের হচ্ছে, তো বাইরে তো অনেক জায়গা, তার মানে কি বাইরের ঘনত্বটা কম আর ভেতরে তারা কি চাপাচাপি করে আছে, তাহলে ভেতরের ঘনত্বটা বেশি, পারফিউমের বোতলের ভেতরে ঘনত্বটা বেশি। তার মানে ব্যাপন প্রক্রিয়া কি হবে, বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় ছড়িয়ে পড়বে, এটাই হলো ব্যাপন প্রক্রিয়া। আচ্ছা, এরপরে আসি ব্যাপন চাপ। একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের বেশি ঘনত্ব বিশিষ্ট দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবকের ব্যাপিত হওয়ার প্রচ্ছন্ন ক্ষমতাকে ব্যাপন চাপ বলে। মানে এখানে ব্যাপনের সংজ্ঞাটাই এখানে শুধু কে কত দ্রুত হইতে পারে এই ক্ষমতাটাই মূলত ব্যাপন চাপ বলে। একই বায়ু চাপে কোনো একটি দ্রবণ ও দ্রাবকের ব্যাপন চাপের পার্থক্যকে ব্যাপন চাপ ঘাটতি বলে। আচ্ছা, আমরা দ্রবণ আর কি আর দ্রাবক কি সেটা নিশ্চয়ই জানি। যেমন যদি আমরা একটা শরবতের কথা চিন্তা করি তাহলে ওইটা কি, ওটা হলো দ্রবণ, আর দ্রাবকটা কি, দ্রাবক হলো পানি। তো এই দুইটার ব্যাপন চাপের যে পার্থক্যটা সেটাকেই বলা হচ্ছে ব্যাপন চাপ ঘাটতি। পাতার মেসোফিল টিস্যুতে এই ব্যাপন চাপ ঘাটতির ফলে পানির ঘাটতি আছে
এমন কোষ পাশের কোষ থেকে পানি টেনে নেয়। আচ্ছা, এই ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদের পানি শোষণটা কি, এটা আমরা নিজের ভাষায় আরেকবার বিশ্লেষণ করি। ধরো, উদ্ভিদ দেহের কোনো একটা কোষের পাতার পাতার কোনো একটা কোষের মেসোফিল টিস্যুতে কি হয়েছে, ব্যাপন চাপ এর ঘাটতি হয়েছে। তো কোনো একটা টিস্যুতে যদি ব্যাপন চাপের ঘাটতি ঘটে, তখন কি করে, পাশের কোষ থেকে তারা পানি টান দিবে। তো এর ফলে কি হবে, সে আবার আরেক তার পাশের কোষ থেকে পানি টান দিবে। এইভাবে উদ্ভিদ পানি শোষণ করে নিবে ব্যাপন প্রক্রিয়ায়। ওকে, এরপরে আমরা আসি অভিস্রবণে। অভিস্রবণের সংজ্ঞাটা জানার আগে আমাদেরকে বৈষম্য ভেদ্য পর্দা এই শব্দটা জানতে হবে। আচ্ছা, এখানে আমরা এই যে অভিস্রবণ প্রক্রিয়ার সংজ্ঞা দেখো। অভিস্রবণ প্রক্রিয়া জানার আগে তোমাকে বুঝতে হবে যে বৈষম্য ভেদ্য পর্দাটা কি। একটা দ্রবণের মধ্যে দ্রব আর দ্রাবক যুক্ত দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আলাদা করা হলে, আচ্ছা ধরো আমি দুইটা দ্রবণ নিছি, দুইটা ভিন্ন ঘনত্বের, কোন একটা দ্রবণের ঘনত্ব অনেক বেশি আর একটা দ্রবণের ঘনত্ব অনেক কম, এরকম দুইটা দ্রবণকে নিয়ে তাদেরকে যদি আমি একটা বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আলাদা করে রাখি, তাহলে ওই দ্রাবক মানে কি, পানি, দ্রাবক তার নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয়। দ্রাবকের বৈষম্যভেদ্য পর্দা ভেদ করে তার নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হওয়াকে অভিস্রবণ প্রক্রিয়া বলে। আচ্ছা, অভিস্রবণ প্রক্রিয়াটা আমরা মনে রাখবো এইভাবে যে এটা হলো ব্যাপন প্রক্রিয়ার উল্টা। ব্যাপন প্রক্রিয়া আমরা কি পড়ছিলাম, অধিক ঘনত্বের জায়গা থেকে নিম্ন ঘনত্বের জায়গায় আসবে, আর অভিস্রবণ প্রক্রিয়ায় নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হবে। আমরা জাস্ট ব্যাপনের সংজ্ঞাটা মনে রাখবো, তারপরে ওইটার উল্টা ভাববো অভিস্রবণ। জাস্ট এখানে এক্সট্রা করে তোমাকে মনে রাখতে হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দার কথা, যে আমরা দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণকে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা পৃথক করব।